নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিন নবীন অর্থাৎ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তার বস নীতিন নবীনকে তিনি তার বস হিসেবে বলেছিলেন, এবং সেই নীতিন নবীন কোথাও কি গিয়ে একদম তার যে ছেড়ে আসা সিট বানকিপুর, সেই বানকিপুর সিটের যে বাই ইলেকশন, সেখানে প্রার্থী চুজ করতে একদম ভুল করে ফেললেন, এবং এতটাই ভুল করে ফেললেন যে মনোনয়ন পত্র জমা দেওয়ার পরেও সেটাকে প্রত্যাহার করে নিতে হলো। অর্থাৎ কোথাও গিয়ে বড় সড়ো একটা সমস্যা। এবং পাটনা থেকে দিল্লি পর্যন্ত গতকাল সারা দিন কিন্তু এই একটাই চর্চা ছিল যে নীতিন নবীন যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা এতটা ভুল সিদ্ধান্ত, তাতে কারোর কিছু যায় আসে না। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে প্রশান্ত কিশোরের হাতে এমন কিছু তথ্য ছিল যেটা তিনি ফাঁস করবেন বলে গতকালই বিকালবেলা প্রেস কনফারেন্স ডেকেছিলেন। পরে সেই প্রেস কনফারেন্স আর করা হয়নি। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেস কনফারেন্সের ভয় এতটাই গুরুত্বপূর্ণ ভাবে উঠে এলো, এতটাই একদম গিলে খেলো যে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেন। এবং যা শোনা যাচ্ছে সূত্র মারফত যে একটা সিডি, সেই সিডির ভয়টাই মূলত ছিল। সিডিতে কি ছিল আমরা জানি না, কিন্তু সেই সিডি কোথাও গিয়ে প্রশান্ত কিশোরের হাতে চলে এসেছিল, এবং সেই খবরটা সরাসরি পৌঁছায় দিল্লির কেন্দ্রীয় দরবারে। এবং অবশ্যই বানকিপুর সিট, যেটা রীতিমতন হাই ভোল্টেজ এই মুহূর্তে সিটটা, যে নীতিন নবীন একদম রাজ্যসভার সাংসদ হয়ে যাওয়ার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে একদম বিজেপির কেন্দ্রীয় সভাপতি হয়েছে তিনি, এবং রাজ্যসভায় তাকে পাঠানো হয়েছে। সেই জায়গাটা তিনি একদম চলে যাওয়ার পরবর্তীতেই কিন্তু সরাসরি তিনি ছেড়ে দিয়েছিলেন যে এমএলএ শিপটা ছিল। সেই এমএলএ শিপটা ছেড়ে দেওয়ার পরবর্তীতে এই সিটটাতে এই মুহূর্তে বিজেপি বেশ খানিকটা চাপের পরিস্থিতি। যে সিটে একদম যাকে দাঁড় করাবে বিজেপি, সেই সিটেই তিনি একদম জয়ী হয়ে বেরিয়ে আসবেন। কিন্তু স্ট্র্যাটেজিস্টদের বসে আছেন একদম ভোট কুশলী প্রশান্ত কিশোর, যেখানে বসে আছেন সেখানে একটু তো বেকায়দায় পড়তেই হবে বিজেপিকে। এবং সেই জায়গাটাই কোথাও গিয়ে এই মুহূর্তে বিহার থেকে উঠে এলো, এবং সেটাই নিয়ে আজকে এই বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। আপনারা দেখুন শেষ অব্দি। এই ধরনের ঘটনা কখনোই ঘটেনি। ভারতীয় জনতা পার্টি অর্গানাইজড এমন ভাবেই যে একজনকে যদি নমিনেশন দিয়ে দেওয়া হয়, সেটা ফাইল করার পরবর্তীতে একদম প্রত্যাহার করে নিতে হবে। তাও কি কারণ দেখিয়ে? পরিবারের কারণ দেখিয়ে, যে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল এই বলে তিনি একটা প্রেস কনফারেন্স করে কোনো মতে ছেড়ে দিতে পারছি, সেই রকম প্রেক্ষাপট তৈরি করলেন। সেটাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে চর্চার কোনো শেষ নেই। এবং অবশ্যই একদম বানকিপুর এমন একটা সিট যেটা নীতিন নবীন বছরের পর বছর দিতে আসছেন। 2006 সাল থেকে দিচ্ছেন তিনি সেখানে, এবং 2006 থেকে 26 পর্যন্ত কন্টিনিউ সেখানকার বিধায়ক হিসেবে এই নীতিন নবীন ছিলেন। তো বুঝেই যাচ্ছে যে বিজেপির একদম সেফ সিট সেটা, এবং যে দাঁড়াবেন সেই সেখান থেকে জিতে যাবেন। তো এই অভিষেক কুমার বান্টি ছিলেন হচ্ছে একদম নীতিন নবীনের ছায়া সঙ্গী, এত দিনকার নীতিন নবীনের ছায়া সঙ্গী। এবং আপনারা বুঝতেই পারছেন নীতিন নবীন এই মুহূর্তে খুব তার বয়স নয়, 50-এর নিচে তার বয়স। যখন থেকে তিনি একদম কেন্দ্রীয় সভাপতি হয়েছেন, বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে হয়তো প্রজেক্ট করতে চাইছেন তিনি, এবং সেই জায়গা থেকে তিনি তার সিটটা এমন কাউকে দিয়ে আসতে চেয়েছিলেন। আমরা যেমন দেখতে পেয়েছিলাম বিহারের রাজনীতিতে যে লালু প্রসাদ যাদব যখন ছেড়ে চলে গেলেন, তাকে জেলে চলে যেতে হলো, তখন তিনি তার স্ত্রীকে দিয়ে গেলেন, একদম ভরসার মানুষকে, রাবড়ি দেবীকে সিটটা দিয়ে গেছিলেন মুখ্যমন্ত্রীর চেয়ারটা। যখন একদম নীতিশ কুমার ছেড়ে দিলেন, তখন জিতেন রাম মাঝিকে দিয়ে গেলেন। সেই রকম ভাবেই একদম এই মুহূর্তে নীতিন নবীন, যিনি একদম নরেন্দ্র মোদীর বস, তিনি সরাসরি সিদ্ধান্ত নিলেন যে অভিষেক কুমার বান্টি, তাকে সিটটা দেয়া হবে। কিন্তু তাকে কথা মতন টিকিটও দেওয়া হলো, এবং তার পরবর্তী নীতিন নবীনের এই প্রশংসায় অভিষেক কুমার বান্টি বিভিন্ন কথা বললেন, এবং তিনি প্রেস কনফারেন্স করলেন, বিভিন্ন ছবি উঠে আসছিল। এবং অবশ্যই সেখানে একদম জিতবে ভারতীয় জনতা পার্টি, সেটাই শিওর ছিল। কিন্তু তার পরবর্তীতে প্রশান্ত কিশোর তার তরফ থেকে বেরিয়ে আসে যে খবরটা, যে আমি একটা প্রেস কনফারেন্স করব, এবং এই অভিষেক কুমার বান্টি তার সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা আমার কাছে রয়েছে। ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছিলাম বিহারে 2025 সালের ভোটের আগে সম্রাট চৌধুরী, বর্তমান মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ তিনি এনেছিলেন, এবং প্রেস কনফারেন্স করেই এনেছিলেন। কিন্তু সেগুলো তো দুর্নীতি। এবারে প্রশান্ত কিশোরের হাতে নাকি ছিল একটা সিডি, এবং সেই সিডিতে এমন কিছু একটা ছিল, এমন কিছু রীতিমতো আপত্তিকর জিনিসপত্র ছিল
যেটা কিন্তু বেশ খানিকটা চাপেই ফেলতে পারতো ভারতীয় জনতা পার্টিকে। এবং সেখান থেকেই এই মুহূর্তে সঙ্গে সঙ্গে প্রেস কনফারেন্স আসার আগেই, প্রশান্ত কিশোর সমস্ত প্রমাণ নিয়ে আসার আগেই তাকে বলা হলো যে তিনি যাতে প্রত্যাহার করেন, এবং মনোনয়নপত্র জমা দিয়ে দেওয়ার পরে প্রত্যাহার করছে শাসক দল, যাদের ডবল ইঞ্জিন সরকার চলছে, যাদের একদম রীতিমতন ছায়া সঙ্গী তিনি ছিলেন একজন রাজ্যসভার সাংসদের, এবং তার থেকেও বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার ছায়া সঙ্গী, তাকে বিধায়ক পদের ক্যান্ডিডেটশিপ সেখান থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হচ্ছে। সেটা কিন্তু খুব একটা এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। এবং অবশ্যই অনেকেই বলছেন যে কেন এই ধরনের একজন কলঙ্কিত কিংবা এই ধরনের একজন তার সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা শোনা যাচ্ছে, সেগুলো আমরা এই মুহূর্তে কারোর চরিত্র নিয়ে বা কারোর কিছু বিষয় নিয়ে এই মুহূর্তে বলতে চাই না, তার আভ্যন্তরীণ বিষয় নিয়ে, তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা কখনোই আলোচনা করতে চাই না এই চ্যানেলে। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা, যে এমন একজন ব্যক্তি যার সম্বন্ধে কথা উঠতে পারে, তাকে কেন নীতিন নবীন চুজ করলেন, এবং সেখানেই কিন্তু বড়সড় ধাক্কা খাচ্ছে নীতিন নবীন এই মুহূর্তে। অমিত শাহ এবং অবশ্যই বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব, তারা কিন্তু অবশ্যই বলছেন যে যেখানে বিজেপি বিহারে বেশ খানিকটা চাপেই রয়েছে বিহারে, তার কারণ কয়েকদিন আগে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ছিলেন, তাকে গুলি করে একদম পুলিশ এনকাউন্টারে মেরে দিয়েছে সম্রাট চৌধুরীর জমানায়, যেটাকে নিয়ে প্রশ্ন উঠেছে যে নীতিশ কুমারের জমানায় যেটা দেখতে হয়নি সে সম্রাট চৌধুরীর জমানায় দেখতে হচ্ছে। এবং সেই জায়গা থেকে বানকিপুরের যে সম্পূর্ণ একটা ভোট বাই ইলেকশন, সেটা কোথাও গিয়ে কি বিজেপির হাত থেকে এবার বেরিয়ে যেতে পারে, এবং প্রশান্ত কিশোর যে সুযোগটা 2025 সালে পাননি, সেই সুযোগটা কি প্রশান্ত কিশোরের আসতে পারে, এই জায়গাটা কিন্তু উঠে আসছে। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট যেটা, যে প্রশান্ত কিশোরের হাতে এমন কি প্রমাণ ছিল যেটা তিনি প্রকাশ করবেন, শুধু সেটুকু বলাতেই একটা প্রেস কনফারেন্স ডেকেছিলেন, সেটুকু করাতেই সম্পূর্ণ বিজেপির মতন সর্বভারতে একদম যারা সর্বোচ্চ একটা পার্টি, যারা সর্ববৃহৎ একটা পার্টি হিসেবে নিজেদেরকে দাবি করে, সেই পার্টির একজন মনোনয়নপত্র জমা দিয়ে দেওয়ার পরেও তাকে প্রত্যাহার করে নিতে হলো। এমন কি প্রেক্ষাপট ছিল, এমন কি প্রমাণ ছিল তার কাছে? সম্রাট চৌধুরীর বিরুদ্ধে এত প্রমাণ দেওয়ার পরে তিনি 1990 সালে তিনি ক্রাইমের সঙ্গে যুক্ত, তার কোনো ধরনের কোনো মাধ্যমিকের সার্টিফিকেট নেই, বিভিন্ন প্রমাণ আসার পরেও তো তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাতে তো কারোর কোনো সমস্যা হয়নি। কিন্তু এই অভিষেক কুমার বান্টি, তার বিরুদ্ধে এমন কি প্রমাণ ছিল যে তিনি পারিবারিক কারণ দেখিয়ে সরে গেলেন, এবং পারিবারিক কারণ যে কোনো কারণই নয়, সেটা আপনারা একটা ভিডিও দেখলেই বুঝতে পারছেন, যে একদম পাশাপাশি আমরা চালিয়ে দিয়েছি, যে ভিডিওটা একদম দেখা যাচ্ছে যে তিনি যখন এই সিটটা পেয়েছিলেন, তার নামে যখন বিধায়ক পদটা একদম সরাসরি ডিক্লেয়ার হয়েছিল, তখন তার বাড়িতে খুশির একদম আনন্দের বহিঃপ্রকাশ, তার মা তার বাবা একদম আনন্দে কেঁদে ফেলেছিলেন। তাই পারিবারিক কারণটা কোনোভাবেই যে কারণ হিসেবে দাঁড়াচ্ছে না, সেটাও কিন্তু অনেকেই বলছেন। আপনাদের সামনে রাখলাম পুরোটা। এই মুহূর্তে এই ধরনের সিচুয়েশন তৈরি হয়নি কখনোই, যে একজন ব্যক্তি যিনি ভোটে দাঁড়াচ্ছেন, যাকে ভারতীয় জনতা পার্টি দাঁড় করাচ্ছে এমন একটা সিট থেকে, যেটা তাদের অত্যন্ত সেফ সিট, 2006 সাল থেকে একদম সেখানেই তারা জিতে যাচ্ছেন, সেটা নীতিশ কুমারের সঙ্গে জোট করে হোক কিংবা না করে হোক, বানকিপুর কখনো ভারতীয় জনতা পার্টির হাতছাড়া হয়নি। সেই জায়গায় কেন এই ধরনের একজন মানুষকে দাঁড় করালেন নীতিন নবীন? তাহলে কি কোথাও গিয়ে নীতিন নবীনের উপর এবার প্রশ্ন উঠবে যে তিনি সঠিকভাবে ব্যক্তিকে চুজই করতে পারেন না, তিনি সঠিক ব্যক্তিকে একদম টিকিটই দিতে সমর্থ হন না, এই বিষয়টাকে উঠে আসবে? আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।